Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা পড়ছিলাম কি ফার্মাকোলজির ইন্ট্রোডাকশন পার্ট, যেখানে আমরা বেসিক কনসেপ্ট থেকে শুরু করে ফার্মাকোকাইনেটিক্সের অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম অবধি কমপ্লিট করে দিয়েছি ডিটেলস কনসেপ্ট ওয়াইজ। এরপর আমাদের টপিক পড়ে রইল ফার্মাকোকাইনেটিক্সের লাস্ট টপিক এক্সক্রিয়েশন অফ দ্য ড্রাগ। তো আজকে আমাদের ক্লাস অ্যাবাউট এক্সক্রিয়েশন। চলো ভিডিও স্টার্ট করা যাক। আচ্ছা, আমরা বারবার বলেছি ফার্মাকোকাইনেটিক্স মানে কি ড্রাগের মুভমেন্ট হওয়া, তার মানে এখানেও কি হচ্ছে এক্সক্রিয়েশন, মানে এটাও এক টাইপের কি ড্রাগ মুভমেন্ট। এক্সক্রিয়েশন মানেও কি এক প্রকারের ড্রাগের মুভমেন্ট। ড্রাগের মুভমেন্ট কে করাচ্ছে? অবভিয়াসলি বডি করাচ্ছে। ফার্মাকোকাইনেটিক্সের ডেফিনেশন তো তাই বলে, দ্য বডি ডাজ উইথ দ্য ড্রাগ। বডি ড্রাগকে কী করছে? মুভমেন্ট করাচ্ছে। মুভমেন্ট করে কোথায় বার করে দিচ্ছে? মুভমেন্ট করে বডি থেকে বাইরে বার করে দিচ্ছে। বডি থেকে বাইরে বার করে দিচ্ছে, রিমুভাল অফ ড্রাগ ফ্রম দ্য বডি। তাহলে এক্সক্রিয়েশন মানে কি? রিমুভাল অফ দ্য ড্রাগ ফ্রম দ্য বডি। মোস্টলি ড্রাগ এক্সক্রিয়েশন ইন ইউরিন। বেশিরভাগ ড্রাগ কোন প্রসেসে এক্সক্রিট হয়? ইউরিনের থ্রুতে। অকার্স ভায়া কিডনি। যেমন আমরা পড়ছিলাম মেটাবলিজমের প্রাইমারি অর্গান বা প্রাইমারি সাইট বা ম্যাক্সিমাম ড্রাগের মেটাবলিজম কোথায় হয়ে থাকে? লিভারে। সেরকমই ম্যাক্সিমাম মোস্ট অফ দ্য ড্রাগের এক্সক্রিয়েশন কোন প্রসেস হয়ে থাকে? ইউরিনেতে। ইউরিন তৈরি করে কে? কিডনি, নেফ্রন। তো ইউরিনের থ্রুতে ম্যাক্সিমাম ড্রাগের কী হয়ে থাকে? এক্সক্রিয়েশন হয়ে থাকে। ইট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট চ্যানেল অফ এক্সক্রিয়েশন অফ মেজরিটি অফ দ্য ড্রাগ। আর ড্রাগ যদি না বডি থেকে, আগের দিনে আমরা পড়ছিলাম ড্রাগ আফটার মেটাবলিজম, যতক্ষণ না ড্রাগের মেটাবলিজম হচ্ছে, যতক্ষণ না অবধি ড্রাগের মেটাবলিজম হচ্ছে, সেই ড্রাগ বাইরে এক্সক্রিট হতে পারবে না, এক্সক্রিয়েশন হবে না। তাই তো আমরা পড়ে এসেছি, যতক্ষণ না আমাদের ড্রাগের মেটাবলিজম হচ্ছে, সেই ড্রাগ বাইরে এক্সক্রিয়েশন হতে পারবে না। সেখানে আমরা দেখেছিলাম সাইটোক্রোম 450 এনজাইমের রোল দেখেছিলাম। কোনো এনজাইম আছে যারা, কোনো ড্রাগ আছে যারা সাইটোক্রোম 450 এনজাইমকে ইনডিউস করে। ইনডিউস করে দেওয়া মানে কি? মেটাবলিজম আরও ফাস্ট হবে। আর মেটাবলিজম যত ফাস্ট হবে তত ড্রাগ বডি থেকে বাইরে বেশি জলদি বেরিয়ে আসবে, ড্রাগের অ্যাকশান কম হবে বডিতে। আর যদি আবার এই এনজাইমটা রিডিউস হয়ে যায়, এর পরিমাণ যদি কমে যায়, ড্রাগ মেটাবলিজম হতে পারবে না, ড্রাগ বডি থেকে এক্সক্রিটও হতে পারবে না। আর ড্রাগ যদি বডি থেকে এক্সক্রিট না হতে পারে, বডিতে যদি রয়ে যায়, ড্রাগ প্রেজেন্ট থেকে যায় ব্লাডের প্লাজমাতে, তাহলে কী হবে? বিভিন্ন টাইপের টক্সিসিটি, অ্যাডভার্স এফেক্ট কজ করতে পারবে। পড়ে এসেছি তো এক্সক্রিয়েশন কিন্তু ইম্পর্টেন্ট। সেই এক্সক্রিয়েশন হয় মেনলি কিডনির থ্রুতে, ইউরিনের প্রসেসে। এছাড়াও ফেসিস, যেমন এরিথ্রোমাইসিন, ওরাল কন্ট্রাসেপটিভ, টেট্রাসাইক্লিন, এরা ফেসের মাধ্যমে এক্সক্রিট হয়। এক্সেল এয়ারের মাধ্যমে হয়ে থাকে জেনারেল অ্যানাস্থেটিক, বিভিন্ন অ্যালকোহল। স্যালাইভার থ্রুতে হয়ে থাকে লিথিয়াম, রিফাম্পিসিন। মোস্ট ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, যে রিফাম্পিসিন, লিথিয়াম কোন প্রসেসে বাইরে বেরিয়ে আসে? স্যালাইভা, মোস্ট ইম্পর্টেন্ট এটা। এছাড়াও সোয়েট, মিল্ক, এই সমস্ত প্রসেসগুলো ইউজ করে ড্রাগ বাইরে বেরিয়ে আসে। আর এরা প্রায় প্রত্যেকেই কি ওয়াটার ইন নেচার। ইউরিন ওয়াটারি, স্যালাইভা, সোয়েট সব ওয়াটার ইন নেচার, মিল্ক। তো এই কারণে মেটাবলিজমে ড্রাগকে কী করা দেওয়া হয়? ড্রাগকে লিপোফিলিক ড্রাগ থেকে হাইড্রোফিলিক ড্রাগ করে দেওয়া হয়। তাই তো পড়ে এসেছি আমরা। আর কি দেখেছি? নন পোলার ড্রাগকে পোলারে কনভার্ট করে দেওয়া হয়। আর কি দেখেছি? আনআয়নাইজড ড্রাগকে আয়োনাইজড করে দেয়। লিপিড সলভেল ড্রাগকে ওয়াটার সলভেল করে দেওয়া হয়। এগুলো সবই কি লিপিড জিনিসকে ওয়াটারে কনভার্ট করে দেয়, যাতে ওয়াটার এসে ডিজলভ হয়ে সলিউশন হয়ে বাইরে বেরিয়ে আসতে পারে। তাই তো ড্রাগকে অ্যাক্টিভ থেকে ইনঅ্যাক্টিভ করে দেওয়া হয় মেটাবলিজমে। তাছাড়া বিভিন্ন রকম আরও আছে প্রো ড্রাগের কনসেপ্ট, যারা দেখেনি অবশ্যই দেখে নেবে আমাদের মেটাবলিজম লেকচারটা। ক্লিয়ার? তো এক্সক্রিয়েশনের কনসেপ্ট আই হোপ তোমরা বুঝতে পারলে এখানে কী হয়, ড্রাগ অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে আসে, যেটা একটা ফার্মাকোকাইনেটিক্সের একটা ইম্পর্টেন্ট স্টেপ। তো এখানে একটা থিওরি আমরা দেখতে পাচ্ছি যে ড্রাগ বাইরে বেরিয়ে আসার জন্য, ড্রাগের এক্সক্রিয়েশন হতে গেলে
ড্রাগ আমরা বললাম ম্যাক্সিমাম ড্রাগ কিডনির থ্রুতে বাইরে বেরিয়ে আসে। আর কিডনিতে কী বেজান থাকে, সবার প্রথমে আমাদের কিডনির যাকে বলা হয় ফাংশনাল ইউনিট, তার নাম কি, নেফ্রন। তো কিডনিতে যে আমাদের নেফ্রন পেশেন্ট আছে, কিডনিতে যে আমাদের নেফ্রন পেশেন্ট আছে, এটা নেফ্রন আমি ছোটো করে আঁকলাম, আই হোপ তোমরা বুঝে নেবে। নেফ্রন তো কি হয়, এখানে ব্লাড সাপ্লাই হচ্ছে, অ্যাফারেন্ট অ্যাট্রিওলস, ইফারেন্ট অ্যাট্রিওলস আছে সমস্ত কিছু। ইফারেন্ট অ্যাট্রিওলস, অ্যাফারেন্ট অ্যাট্রিওলস দিয়ে ব্লাড আসে, এখানে আমাদের কী হচ্ছে, ফিল্ট্রেশন হচ্ছে, গ্লোমেরুল আসে, ব্রোম্যান ক্যাপসুল পড়েছে, এটাকে কী বলা হয়, এই জায়গাটার নাম ব্রোম্যান ক্যাপসুল। এখানে বিভিন্ন ক্যাপিলারি একসাথে তৈরি আমাদের কী তৈরি করে, গ্লোমেরুলাস তৈরি করে। এখানে ড্রাগের ব্লাড ফিল্ট্রেশন হয়, যেটা কি নেফ্রনের মেন কাজ, ব্লাডকে ফিল্ট্রেশন করা, ওয়েস্ট ম্যাটেরিয়ালকে বাইরে বার করিয়ে দেওয়া। তো সেরকম এখানেও ফিল্টার হচ্ছে। তো ড্রাগও এই প্রসেসেই ফিল্টার হয়ে আসছে, যেহেতু ড্রাগও ব্লাডেই মিশে আছে, ব্লাড ফিল্টার হয়ে আসছে। তো তখন কী হবে, একটা ফার্স্ট হচ্ছে তো ফিল্টার, যতটা ব্লাড ফিল্টার হলো সমস্ত ড্রাগ বাইরে বেরিয়ে আসলো, এবং বাইরে তারপর সে এক্সক্রিট হয়ে যাবে ইউরিনের মাধ্যমে। কিন্তু এখানে যে বিভিন্ন ব্লাড সাপ্লাই হচ্ছে, সেখান দিয়ে কী হয়, ড্রাগ আবার অ্যাবজর্ব হতে শুরু করে। আমরা যখন অ্যানাটমি পড়বো এই কিডনির, তখন আরও ভালো করে বুঝতে পারবো। এখান দিয়ে যত জিনিস ফিল্টার হয়ে আসে, মেন কী হয়, যত খারাপ জিনিস তারা ফিল্টার হয়ে আসবে, কারণ ফিল্টার হচ্ছে, ওয়েস্ট ম্যাটেরিয়ালকে বাইরে বার করে দেওয়া হবে। তো ওয়েস্ট ম্যাটেরিয়াল যত আছে তারা ফিল্টার হয়ে নেফ্রনে আসে। তারপর এটা আমাদের পিসিটি, লুপ অফ হেনলি, ডিসিটি কালেক্টিং ডাক্ট হয়ে যায়, আমাদের টিউবে যে জমা হয়। কিন্তু যখন খারাপ জিনিস ফিল্টার হয়ে এসছে, যেমন সব খারাপ জিনিস ফিল্টার হতে পারে না, কিছু ভালো জিনিসও ফিল্টার হয়ে যায়, সেরকমই সব খারাপ জিনিস ফিল্টার হয় না, তারা ব্লাডে রয়ে যায়। সমস্ত জিনিস যারা খারাপ তারা ফিল্টার হয়ে চলে আসে। কিছু খারাপ জিনিস যারা ফিল্টার হতে পারে না, ব্লাডেই রয়ে গেল, তারা আবার বডিতে ছড়িয়ে যাবে। সেরকমই কিছু ভালো জিনিসও ফিল্টার হয়ে যায়। তো এই জন্যে কী হয়, এই নেফ্রনের সাইড থেকে ভালো জিনিস ব্লাড আবার নিয়ে নেয়, এবং খারাপ জিনিস যেগুলো ব্লাডে রয়েছে সেগুলো আবার ব্লাড থেকে নেফ্রনে চলে আসে। ক্লিয়ার? যেটাকে একটা অ্যাক্টিভ প্রসেস হয়, অ্যাক্টিভ ডিফিউশন আমরা পড়ে এসেছি, যেখানে কী হয়, যেখানে লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়, লো কনসেন্ট্রেশন থেকে হাই কনসেন্ট্রেশনে ড্রাগের মুভমেন্ট হয়। এখানেও তো লো থেকেই হচ্ছে, এখানে খারাপ জিনিস এখানে বেশি, নেফ্রনের মধ্যে খারাপ জিনিস বেশি, ভালো জিনিসটা কম। আর ভালো জিনিস কোথায় বেশি, ব্লাডেই বেশি থাকবে, কিন্তু সেই সামান্য ভালো জিনিস যেটাও ফিল্টার হয়ে গেছে সেইটাও ব্লাড নিয়ে নেবে, তাহলে কম থেকে বেশি যাচ্ছে। সেরকম কিছু খারাপ জিনিস ফিল্টার হয় না, কিন্তু বেশিরভাগটাই খারাপ জিনিস ফিল্টার হয়ে গেছে। তো বেশি খারাপ জিনিস কোথায় যাচ্ছে, নেফ্রনে, আর কম খারাপ জিনিস কোথায় যাচ্ছে, ব্লাডে। তো কম খারাপ জিনিসটা নেফ্রনে আসবে, কম থেকে বেশিতে আসছে। তো অ্যাক্টিভ ট্রান্সপোর্ট হয়, যেটা আলাদার নাম হচ্ছে টিউবুলার রিঅ্যাবজর্পশনও বলা হয়। টিউবুলার রিঅ্যাবজর্পশন বলা হয় যে প্রসেসটা, আলাদার নাম। আমরা ডায়ুরেটিক পড়ার সময় আরও ডিটেলসে এটা পড়বো, কারণ ডায়ুরেটিকের কনসেপ্টটা পুরো এইটার উপরই বেস করে আছে। ক্লিয়ার? তো সে কনসেপ্ট কী আছে, কতটা নিট এক্সক্রিশন হচ্ছে ড্রাগে, নিট রেনাল এক্সক্রিশন মানে অ্যাকচুয়ালি গ্লোমার ফিল্ট্রেশন যেটা হচ্ছে পুরোটা, তার সাথে টিউবুলার সিক্রেশন যেটা হচ্ছে সেটা। কিন্তু কিছু পোর্শন ড্রাগের আবার রিঅ্যাবজর্ব হচ্ছে, কেন ব্লাড আবার রিঅ্যাবজর্ব হচ্ছে, তো কিছু পোর্শন আবার ফের রিঅ্যাবজর্ব হয়ে যেতে পারে। তো অ্যাকচুয়ালি যেটা ফিল্ট্রেশন হচ্ছে সেইটাই বাইরে বেরিয়ে যাচ্ছে না, তার মধ্যে টিউবুলার সিক্রেশন মানে যেটা অ্যাকচুয়ালি বাইরে বেরিয়ে যাচ্ছে। আর কিছু পোর্শন ড্রাগের আবার রিঅ্যাবশন হচ্ছে, তো এই কারণে এটা কী হচ্ছে, মাইনাস হয়ে যাচ্ছে। ক্লিয়ার? তো নিট রেনাল এক্সক্রিশন যদি বলে ফর্মুলা, অ্যাকচুয়ালি যেটা ফিল্ট্রেশন হচ্ছে এখানে, সেই ফিল্ট্রেশন যাকে বলে গ্লোমিউলার ফিল্ট্রেশন, টিউবুলার সিক্রেশন যেটা বাইরে বেরিয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি। কিন্তু এর প্রসেসের মধ্যে কিছু আবার ড্রাগের, যেমন ব্লাড রিঅ্যাবজর্ব যেহেতু হচ্ছে, তো কিছু রিঅ্যাবজর্ব হচ্ছে, যেটা ফের নেফ্রন থেকে ব্লাডে চলে যাচ্ছে। তো এখানে কিছু পোর্শন মাইনাস হচ্ছে। তো প্লাস গ্লোমিউলার ফিল্ট্রেশন প্লাস টিউবুলার সিক্রেশন মাইনাস টিউবুলার রিঅ্যাবজর্পশন, যেটা নিট রেনাল এক্সক্রিশনকে কী করে, রিপ্রেজেন্ট করে।
আই হোপ তোমরা এই ফর্মুলাটা বুঝতে পেরেছো। আমি অনেকটা সোজা করে বললাম, এই কনসেপ্ট কিন্তু আমাদের ডায়োরেটিক পড়ার সময় কিন্তু কাজে লাগবে। ডায়োরেটিক পুরো এই ফর্মুলাটার উপরে বেস করে আছে, সমস্ত ড্রাগ এখানেই কাজ করে ডায়োরেটিকে। আচ্ছা, কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট এক্সক্রিয়েশন রিলেটেড, যেমন নর্মাল গ্লোমিউলার ফিল্ট্রেশন রেট কত, নর্মাল গ্লোমিউলার ফিল্ট্রেশন নেট হচ্ছে রেট জিএফআর 120 ml পার মিনিট। ইম্পর্টেন্ট এমসিকিউ, যে নর্মাল গ্লোমিউলার ফিল্ট্রেশন রেট কত হয় থাকে পার মিনিটে 120 ml। টিউবুলার রিঅ্যাবজর্পশন ওকার্স বাই প্যাসিভ ডিফিউশন অ্যান্ড ডিপেন্ডস অন লিপিড সলিবিলিটি। আচ্ছা, এটা প্যাসিভ ডিফিউশন হবে না, এটা অ্যাক্টিভ ডিফিউশনের মাধ্যমে হবে, এটা অ্যাক্টিভ ডিফিউশন হবে, সরি এই প্যাসিভ ডিফিউশন না, এটা কি প্রসেসে হয় বললাম, কম থেকে বেশিতে যায়, অ্যাক্টিভ ডিফিউশন প্রসেসে হবে। নেক্সট কি, অ্যান্ড আয়োনাইজেশন অফ দ্য ড্রাগ অ্যাট দ্য এক্সটিং ইউরিন পিএইচ। বলেছিলাম, মনে করার চেষ্টা করে আমরা পড়ে এসেছি, কি পড়ে এসেছি, ড্রাগ আনআয়োনাইজড থাকলে, আনআয়োনাইজড যদি ড্রাগ থাকে তাহলে ড্রাগ কি হবে, অ্যাবজর্ব হবে। আনআয়োনাইজড ফর্মে যদি ড্রাগ থাকে তাহলে ড্রাগ অ্যাবজর্ব হবে। আর ড্রাগ যদি আয়োনাইজড ফর্মে চলে আসে তাহলে সেই ড্রাগ কি হবে, এক্সক্রিট হয়ে যাবে, এক্সক্রিয়েশন হয়ে যাবে, অ্যাবজর্ব হতে পারবে না, পড়ে এসেছিলাম। তাহলে ড্রাগকে এক্সক্রিট হতে গেলে ড্রাগকে কোন ফর্মে আসতে হবে, আয়োনাইজড ফর্মে আসতে হবে। এই কারণে আমরা বলেছিলাম অ্যাসিডিক ড্রাগ, অ্যাসিডিক যদি ড্রাগ হয়, সে যদি অ্যাসিডিক পিএইচে যায় কি হবে, আনআয়োনাইজড ফর্মে তাহলে থাকবে, তাহলে অ্যাসিডিক ড্রাগ ওইখানে অ্যাসিডিক পিএইচে কী হবে, অ্যাবজর্ব হবে, সেম পিএইচে আনআয়োনাইজড। সেরকম অ্যাসিডিক ড্রাগ যদি বেসিক পিএইচে এখন চলে আসে তাহলে কী হবে, সে আয়োনাইজড হয়ে যাবে, আর আয়োনাইজড হয়ে গেলে এক্সক্রিয়েশন হবে। ওইখানে অ্যাসিড ড্রাগকে যদি আমরা এখন এক্সক্রিট করতে চাই ইউরিনের মাধ্যমে, তাহলে ইউরিনকে কী করতে হবে, আয়োনাইজড করতে গেলে ইউরিনকে বেসিক করতে হবে। ক্লিয়ার? তো সেই জিনিসটাই এখানে লেখা আছে, আর এটা আমরা অলরেডি পড়ে এসেছি আমরা, অ্যাবজর্পশন ফ্যাক্টর এফেক্টিং ড্রাগ অ্যাবজর্পশন সেখানে। আচ্ছা, নেক্সট, টিউবুলার সিক্রেশন ইজ দ্য অ্যাক্টিভ ট্রান্সফার অফ অর্গ্যানিক অ্যাসিড অ্যান্ড সল্ট। ড্রাগ পোলার, ড্রাগ এক্সক্রিট আনচেঞ্জ ফর্ম ভায়া ইউরিন। ড্রাগ যদি পোলার নেচারে হয়, ড্রাগ যদি আগের থেকেই ওয়াটার সলুবেল হয়ে থাকে, ড্রাগের মেটাবলিজম মানে কি বলছিলাম, যেখানে নন পোলার থেকে কিসে কনভার্ট হওয়া, পোলারে কনভার্ট হওয়া, যেটাই কি বায়ো ট্রান্সফরমেশন বা মেটাবলিজম, লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেল, কারণ ওয়াটার হলে তবে বাইরে বেরিয়ে যাবে। আর ড্রাগ যদি ওয়াটার সলুবেল নেচারেই হয় তাহলে তার কি চেঞ্জের কোনো দরকার আছে, তো সে আনচেঞ্জ অবস্থাতেই বাইরে বেরিয়ে যাবে। আর ড্রাগ যদি নন পোলার হয় মানে লিপিড সলুবেল, তাহলে এক্সক্রিট হতে গেলে তাকে চেঞ্জ হতে হবে, চেঞ্জ হবে তারপর সে বাইরে বেরোয়। চেঞ্জ হওয়া মানে কি, এখানে মেটাবলিজমের কথা বলা হচ্ছে, বায়ো ট্রান্সফরমেশনের কথা বলা হচ্ছে। আচ্ছা, এবার নেক্সট কী আছে কনসেপ্ট, উইক বেস আয়োনাইজড মোর অ্যান্ড আর লেস রিঅ্যাবজর্ব ইন অ্যাসিডিক ইউরিন। উইক বেস যদি হয় তাহলে অ্যাসিডিক ইউরিনে কী হবে, অপোজিট ইউরিনে আয়োনাইজড হয়ে যাবে, তাহলে আয়োনাইজড হবে, আর আয়োনাইজড তারা রিঅ্যাবজর্ব হবে না, মানে অ্যাবজর্ব হবে না, তখন তারা কী হবে, বাইরে এক্সক্রিট হবে। সেম উইক অ্যাসিড যদি হয় তারা অ্যালকালাইন ইউরিনে কী হবে, তারা অ্যালকালাইন ইউরিনে কী হবে, অ্যালকালাইন ইউরিনে অপোজিট পিএইচে কী হবে, আয়োনাইজড হবে, আর আয়োনাইজড হলে কী হবে, তারা রিঅ্যাবজর্ব হবে না, রিঅ্যাবজর্ব না হলে কী হবে, এক্সক্রিট হয়ে যাবে। ক্লিয়ার? এই জিনিসগুলো তোমাদের বুঝতে তো কোনো অসুবিধাই হবে না, কারণ তোমরা এগুলো পড়ে এসেছো, তখন আমি ডিসক্রাইব করলাম, ফের এখন একটু বলে দিলাম, তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে আই হোপ। আমরা অলরেডি কিন্তু ডিসকাস করেছি, যারা দেখো না অবশ্যই সেই লেকচারগুলো দেখো, তারপর এখানে আসো, পরপর স্টেপ বাই স্টেপ দেখো, তোমাদেরও বুঝতে অসুবিধা হবে না, ইজিলি সমস্ত কনসেপ্ট ক্লিয়ার করতে পারো। আচ্ছা, এরপর নেক্সট কনসেপ্ট কী আসছে, এন্টারোহেপাটিক সার্কুলেশন। তো এন্টারোহেপাটিক সার্কুলেশন বোঝার আগে একটা কনসেপ্ট আমাদেরকে বুঝতে হবে, যে কনসেপ্টটার নাম কি, যেই কনসেপ্টটার নাম হচ্ছে রিডিস্ট্রিবিউশন। রিডিস্ট্রিবিউশন
রিডিস্ট্রিবিউশন ইম্পর্টেন্ট কনসেপ্ট, নাম শুনেই বুঝতে হচ্ছে। রিডিস্ট্রিবিউশন, মানে পুনরায়, ডিস্ট্রিবিউশন মানে পুনরায় ডিস্ট্রিবিউশন, মানে একবার ডিস্ট্রিবিউশন হয়ে যাওয়ার পর আবার একবার ডিস্ট্রিবিউশন হওয়া, সেইটাকেই বলে রিডিস্ট্রিবিউশন। তো রিডিস্ট্রিবিউশন জিনিসটা কি ইম্পর্টেন্ট, চলো একবার এটা বুঝিয়ে নিয়ে যাক। ইজিলি, খুব সোজাভাবে বলবো এবং তোমরা ইজিলি বুঝতে পারবে। তো প্রথমে কী হয়, কোনো ড্রাগ যদি হয় হাইলি লিপিড সলভেবল, তাহলে রিডিস্ট্রিবিউশনে কোন ড্রাগ এন্ট্রি করে, ফার্স্ট এমসিকিউ, হাইলি লিপিড সলভেবল ড্রাগ, হাইলি লিপিড সলভেবল ড্রাগরাই কেবলমাত্র রিডিস্ট্রিবিউশনে এন্ট্রি করে। আচ্ছা, কোনো ড্রাগ যদি লিপিড সলভেবল হয়, সেই ড্রাগ কী হবে, ইজিলি কোনো বায়োলজিক্যাল মেমব্রেন কী করতে পারবে, ক্রস করতে পারবে। আমরা পড়ে এসেছি ড্রাগ ট্রান্সপোর্টেশন সিস্টেম, প্যাসিভ ডিফিউশন, অ্যাক্টিভ ডিফিউশন, ফ্যাসিলিটেড, পিনোসাইটোসিস, সমস্ত পড়ে এসেছি। সেখানে আমরা দেখেছি ম্যাক্সিমাম ড্রাগ লিপিড সলভেবল হয়, ওইখানে প্যাসিভ ডিফিউশন ফলো করে। লিপিড সলভেবল ক্যারেক্টারিস্টিক থাকতে হবে ড্রাগের মধ্যে, তবে ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারবে। কারণ বায়োলজিক্যাল মেমব্রেন কি, ফসফোলিপিডের বাইলেয়ার, মনে পড়ছে সব। তো কোনো ড্রাগ যদি হাইলি লিপিড সলভেবল হয়, সে ড্রাগ কী করতে পারবে, ইজিলি কী হবে, ইজিলি ক্যান ক্রস কি বায়োলজিক্যাল মেমব্রেন, ইজিলি ক্যান ক্রস বায়োলজিক্যাল মেমব্রেন, ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেন কী করতে পারবে, ক্রস করতে পারবে। তাহলে ইজিলি যদি এরকম কোনো ড্রাগ, যে ড্রাগটা হাইলি লিপিড সলভেবল, সেরকম ড্রাগকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি, কোনো একটা ড্রাগ আমরা অ্যাডমিনিস্ট্রেশন করলাম, এখান থেকে কিন্তু জিলেটেরও একটা কোশ্চেন এসেছিলো ড্রাগের নাম দিয়ে, আমরা বলছি লাস্টে। এরকম একটা ড্রাগকে অ্যাডমিনিস্ট্রেশন করলাম, যে ড্রাগটা হাইলি লিপিড সলভেবল, তাহলে সেই ড্রাগটা কী হবে, ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারবে, ইজিলি অ্যাবজর্ব হবে, যত জলদি অ্যাবজর্ব হবে তত জলদি ডিস্ট্রিবিউট হবে। তাহলে মানে সেই ড্রাগটার কী হবে, ফার্স্ট কী হয়ে যাবে, ডিস্ট্রিবিউশন। তার ফার্স্ট ডিস্ট্রিবিউশন হওয়া মানে, ডিস্ট্রিবিউশন মানে কি, ডিস্ট্রিবিউশন কাকে বলে, যখন ড্রাগ ব্লাড সার্কুলেশনে আসে, ব্লাড সার্কুলেশন বা সিস্টেমিক সার্কুলেশনের মাধ্যমে সাইট অফ অ্যাকশানে যাওয়া, তাহলে ফার্স্ট ডিস্ট্রিবিউশন হবে। এবং হাইলি লিপিড সলভেবল হওয়ার জন্য, ফার্স্ট ডিস্ট্রিবিউশন হওয়ার জন্য সেই ড্রাগটা কোথায় এন্ট্রি করবে, প্রথমেই সেই সমস্ত অর্গ্যান, যে সমস্ত অর্গ্যানে কি আছে, হাইলি ব্লাড সাপ্লাই হয়, অর্গ্যান উইথ হাইলি পারফিউজড অর্গান যাদেরকে বলা হয়, যেমন আমাদের কিডনি, লাংস, লিভার, ব্রেন, সে সমস্তকে বলা হয় হাইলি পারফিউজড অর্গান, মানে যেখানে ব্লাড সাপ্লাই বেশি হয়। এ ফার্স্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে এই যে আমাদের ডিস্ট্রিবিউশন, যে ব্লাডে প্লাজমাতে প্রোটিনও বাইন্ড হবে না, ডিস্ট্রিবিউট হয়ে যাবে, ডিস্ট্রিবিউট হয়ে সেই সমস্ত অর্গানে এন্ট্রি করবে, যেগুলো কি, যেই অর্গানগুলোতে হাইলি ব্লাড সাপ্লাই আছে, অর্গান উইথ হাই কি ব্লাড, অর্গান উইথ হাই ব্লাড সাপ্লাই, সে সমস্ত অর্গানে কি করবে, ইজিলি এন্ট্রি করবে। ক্লিয়ার? তো তার মানে ফার্স্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে কি করবে, সে ফার্স্ট অ্যাকশান শো করবে। এখানে আমি লিখে দিলাম ফার্স্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে মানে কি, অ্যাকশানও ফার্স্ট আসবে। কিন্তু প্রবলেমটা কি হবে, সে হাইলি ব্লাড সাপ্লাই যে সমস্ত অর্গান আছে, আমি যদি এক্সাম্পল একটা দিয়েই রাখি, ব্রেন, সেখানে ধরো প্রথমে ঢুকে গেল, সেখানে প্রথমে অ্যাকশান শো করলো, সঙ্গে সঙ্গে এর হাইলি লিপিড সলভেবল ক্যারেক্টারিস্টিকের জন্য সে সেখান থেকে বেরিয়ে এসে রিডিস্ট্রিবিউশন হবে। এই কনসেপ্টটা এখানেই আসে, সে রিডিস্ট্রিবিউশন হবে, রিডিস্ট্রিবিউশন হয়ে যাবে। ক্লিয়ার? রিডিস্ট্রিবিউশন হয়ে কোথায় যাবে, সেই সমস্ত অর্গানে যেখানে লেস ভাস্কিউলার, মানে সেখানে ব্লাড ফ্লো তো কম, কিন্তু কি আছে, বাট মোর বাল্কি অর্গান, বাল্কি অর্গান মানে যেখানে ফ্যাটের সংখ্যা বেশি,
যেহেতু লিপিড ইজিলি সে সমস্ত জায়গাতে আবার এন্ট্রি করে যাবে। ক্লিয়ার? ক্লিয়ার এইটুকুন পোর্শন। তাহলে হচ্ছেটা কি, এই ড্রাগগুলোর ক্ষেত্রে কি হবে, যদি এরকম কোনো একটা ড্রাগকে নিই, যেমন একটা এক্সাম্পল হিসেবে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট এক্সাম্পল, আমাদের থায়োপেন্টল সোডিয়াম, ড্রাগটার নাম কি, থায়োপেন্টন সোডিয়াম, জেনারেল অ্যানাস্থেটিক হিসাবে ইউজ করা। এবং এই ড্রাগটা খুবই এই যে কনসেপ্টটা আছে, এই কনসেপ্টের উপর বেস করে এই ড্রাগটার নাম দিয়ে কিন্তু কোশ্চেন দেয় খুবই। তো থায়োপেন্টল সোডিয়াম একটা জেনারেল অ্যানাস্থেটিক, তার অ্যাকশন কোথায় হবে, ব্রেনে। তাহলে সে ড্রাগটা যখনই আমরা আইভি রুটে অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সেই ড্রাগটা অ্যাডমিনিস্ট্রেশন করলাম আইভি রুটে, হাই লিপিড সলভেট হওয়ার জন্য তো প্রথমে তো ফার্স্ট ডিস্ট্রিবিউশন হচ্ছে, কোথায় যাচ্ছে, হাইলি পারফিউজড অর্গানে চলে যাচ্ছে। কোথায় হাইলি পারফিউজড অর্গান, যেমন ব্রেন, এ সমস্ত জায়গা। থাইপেন তো আমার ব্রেনেই কাজ করে। তো ফার্স্ট চলে যাওয়ার জন্য কি হচ্ছে, এখানে তো এ ফার্স্ট অ্যাকশান শো করছে, এর সাইট অফ অ্যাকশান তো ব্রেন, ফার্স্ট অ্যাকশান তো শো করছে, কিন্তু অ্যাকশানটা কিছুক্ষণ পরেই টার্মিনেট হয়ে যাচ্ছে। কেন? কারণ এই ড্রাগটা ব্রেন থেকে আবার রিডিস্ট্রিবিউশন হয়ে কোনো বাল্কি অর্গানে এন্ট্রি করে যাচ্ছে। এই কারণে একটু পরেই কী আসবে, ড্রাগের টার্মিনেশন অফ অ্যাকশান হয়ে যাবে। মানে জলদি অ্যাকশান পেয়ে গেলাম, কিন্তু সেই অ্যাকশানটা বেশিক্ষণ স্থায়িত্ব থাকবে না। টার্মিনেশন অ্যাকশান অফ দ্য ড্রাগ। ক্লিয়ার? তো এই কনসেপ্টটা হচ্ছে রিডিস্ট্রিবিউশন। প্রথমে তাহলে কি হচ্ছে, ড্রাগটা যদি কোনো ড্রাগ হাইলি লিপিড সলভেবল হয়ে থাকে, আমরা জানি সেই ড্রাগ ইজিলি বায়োলজিক্যাল মেমব্রেন ক্রস করতে পারে। এই ক্যারেক্টারিস্টিকের জন্য কি হচ্ছে, ড্রাগ রিডিস্ট্রিবিউশন হচ্ছে। তো সেরকম ড্রাগ যারা এরকম হাইলি লিপিড সলভেবল, সেরকম ড্রাগকে যদি আমরা অ্যাডমিনিস্ট্রেশন করি, সে প্রথমে তো ফার্স্ট ডিস্ট্রিবিউশন হয়ে যাচ্ছে, ডিস্ট্রিবিউশন হয়ে ফার্স্ট যেহেতু ডিস্ট্রিবিউশন ফার্স্ট হচ্ছে, ফার্স্ট অ্যাবজর্পশন হচ্ছে, অ্যাকশানও ফার্স্ট আসবে। এবং বিশেষ করে সেই সমস্ত ড্রাগের আবার অ্যাকশান যদি ও সমস্ত হাইলি ব্লাড সাপ্লাই হয়ে থাকে, আরও ফার্স্ট অ্যাকশান আসবে। ফার্স্ট ডিস্ট্রিবিউশন হয়ে কোথাকে যাবে ড্রাগটা, যে সমস্ত অর্গানে যাবে, যে সমস্ত অর্গানে ব্লাড সাপ্লাই বেশি। আবার দুর্ভাগ্যবশত আবার বা ভালো একই ব্যাপার বলতে আরও, যদি আবার সেখানেই ড্রাগের এক রিসেপ্টর থাকে, তাহলে অ্যাকশানও ফার্স্ট আসবে। এমনিতেই ফার্স্ট অ্যাকশান আসছে, কিন্তু ড্রাগটা যাচ্ছে কোথায়, যে সমস্ত জায়গাতে ব্লাড ফ্লো বেশি সেখানে যাচ্ছে। আবার সেই জায়গাতেই যদি রিসেপ্টর থাকে, মানে সাইট অফ অ্যাকশন যেটাকে বলা হয়, সেখানে যদি তার সাইট অফ অ্যাকশনও হয়ে থাকে, তাহলে তো আরও সুখবর হয়ে গেল, জলদি অ্যাকশনও শো করে দিল। কিন্তু প্রবলেম হচ্ছে এই লিপিড সলভেবল, হাইলি লিপিড সলভেবল হওয়ার জন্যে সে ড্রাগটা আবার রিডিস্ট্রিবিউশন হয়ে সে সমস্ত বাল্কি অর্গ্যানে, মানে বিভিন্ন মাসেলে ফাসেলে কী হবে, আবার এন্ট্রি করবে, সেখানে অ্যাবজর্পশান হবে। এই কারণে কী হবে, সমস্ত ড্রাগ ব্রেন থেকে বেরিয়ে এসে চলে আসবে, তো টার্মিনেশন অফ অ্যাকশন হবে। মানে কি হতে চাইছে, মানে কি হচ্ছে, মানে এরকম হচ্ছে, ধরো একটা ড্রাগটার নামও আমি বলে দিই, থায়োপেন্টন সোডিয়াম, কারণ এটা সবসময় কোশ্চেনে দেয়, থায়োপেন্টন সোডিয়াম জেনারেল অ্যানাস্থেটিক ক্লাসের ড্রাগ। এর অ্যাকশান কোথায় হবে, এর অ্যাকশান তো ব্রেনে হবে, এর ব্রেনে রিসেপ্টর আছে ব্রেন। তাহলে ব্রেন কি একটা হাইলি পারফিউজড অর্গান, যেখানে হাইলি ব্লাড সাপ্লাই আছে, হাইলি ব্লাড সাপ্লাই অর্গান ব্রেন একটা। আর আমাদের এই থায়োপেন্টন সোডিয়াম কি, এর ক্যারেক্টারিস্টিক হচ্ছে হাইলি লিপিড সলভেবল ড্রাগ, এর ক্যারেক্টারিস্টিক। কিন্তু এর অ্যাকশান কোথায় হয়, ব্রেনে, যেহেতু এর জেনারেল অ্যানাস্থেটিক, ব্রেনে রিসেপ্টর আছে। তো হাইলি লিপিড সলভেবল ড্রাগ হওয়ার জন্য হাইলি যে সমস্ত জায়গায় ব্লাড সাপ্লাই, সেখানে তো প্রথমে গেল, কিন্তু এই হাইলি লিপিড সলভেবল ক্যারেক্টারিস্টিকের জন্য এই ড্রাগটা কী হবে, এই ড্রাগটা রিডিস্ট্রিবিউট হয়ে, মানে ব্রেনে বেশিক্ষণ থাকবে না, ব্রেন থেকে সমস্ত ড্রাগ বেরিয়ে চলে আসবে, রিডিস্ট্রিবিউশন হবে, ব্রেন থেকে বেরিয়ে চলে আসবে। বা প্লাজমাতে যদি কিছু থাকে, সেখান থেকে তারা কোথায় চলে যাবে, বাল্কি
অর্গ্যানে চলে যাবে, বাল্কি অর্গ্যানে চলে যাবে। তার কারণে কী হবে, এই অ্যাকশান, এই থায়োপেন্টনের অ্যাকশান কী হবে, এই রিডিস্ট্রিবিউশন হওয়ার জন্য এর অ্যাকশান কী হবে, টার্মিনেশন হবে। ক্লিয়ার? ক্লিয়ার? আরও ভালো করে বোঝো। ধরো এইটা আমাদের ব্লাড, এটা আমাদের ব্রেন, এটা আমাদের ব্রেন, আর এটা কোনো হাইলি বাল্কি কোনো জিনিস, বাল্কি কোনো মাসেল টাইপের জিনিস। থায়োপেন্টন সোডিয়াম আমরা ইনজেক্ট করলাম, তো এ ব্লাডে আসলো, ব্লাডে ডিস্ট্রিবিউশন হবে। প্রথমে যেহেতু হাইলি ব্লাড সাপ্লাই, এটা ব্রেন, তো সমস্ত ড্রাগ ব্রেনে চলে গেল, জলদি জলদি চলে গেল, ব্রেনে অ্যাকশান শো করলো। কিন্তু এই যেহেতু হাইলি লিপিড সলুবল ড্রাগ, তো এই ড্রাগ এখানে এন্ট্রি করতে শুরু করবে, বাল্কি মাসেলে এন্ট্রি করতে শুরু করবে। তো ব্লাডে যে সমস্ত কনসেন্ট্রেশন আছে, সমস্ত ড্রাগ ব্লাড থেকে সব বাল্কি টিস্যুতে চলে আসবে, অ্যাবজর্ব ভালো হবে, হাইলি লিপিড সলুবল। তো এর কারণে কী হবে, ব্রেনেও যে সমস্ত ড্রাগ আছে, সমস্ত ড্রাগ ব্রেন থেকে বাইরে বেরিয়ে আসবে, আবার ব্রেনে কনসেন্ট্রেশন ড্রাগের ফল করবে, প্লাজমা কনসেন্ট্রেশন সব ব্লাডে বেড়ে আসবে, এবং সমস্ত ড্রাগ ব্লাড দিয়ে ফের এখানে অ্যাবজর্ব হবে। ক্লিয়ার? তো এই সমস্ত ড্রাগের এই কনসেপ্টটাকে বলা হয় রিডিস্ট্রিবিউশন, এবং যারা এই রিডিস্ট্রিবিউশনে এন্ট্রি করে তাদের ক্ষেত্রে হেপাটিক ফার্স্ট পাস মেটাবলিজম, হেপাটিক সার্কুলেশনে তারা যায়, এবং সেক্ষেত্রে কী হয়, ড্রাগ বাইরে বেরাতে পারে না, এদের মেটাবলিজম হয় না। এই যে বললাম, মেটাবলিজমে কী হয়, ড্রাগ লিপিড সলুবেল থেকে ওয়াটার সলুবেল হয়, নন পোলার থেকে পোলার হয়, এই যে হয়, কিন্তু এরা হাইলি লিপিড সলুবেল হওয়ার জন্য এদেরকে কনভার্সেশনটা অনেক লেটে হয়। একবার মেটাবলিজম হলো, আবার আসবে, আবার অ্যাবজর্ব হয়ে যাবে, এত লিপিড সলুবেল হওয়ার জন্য আবার ফের রিঅ্যাবজর্ব হবে, আবার তাকে মেটাবলিজম করবে, আবার সে রিঅ্যাবজর্ব হবে। এই কারণে বডিতে অ্যাকশন তো কম সময়ের জন্য দেখাচ্ছে, যেখানে তার সাইট অফ অ্যাকশন, কিন্তু বডিতে অনেকক্ষণ প্রেজেন্ট থেকে যাবে, এরা বাইরে বেড়াতে অনেক সময় লাগবে, এদের মেটাবলিজম হতে অনেক সময় লাগবে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে মেন কনসেপ্ট। চলো পড়া যাক। এন্টারোহেপাটিক সার্কুলেশন, নাম শুনে বুঝতে পারছি হেপাটিক মানে লিভারে হবে, ফের একবার হবে কি, এন্টারোহেপাটিক সার্কুলেশন ইজ দ্য প্রসেস হোয়ার সাবস্ট্যান্স লাইক বাইল অ্যাসিডস, বিলিরুবিন এবং সার্টেন ড্রাগ, একটা ড্রাগের আমি নাম বললাম, সিক্রেটেড ফ্রম দ্য লিভার ইনটু বাইল, দেন ইনটু দ্য ইন্টেস্টাইন, আর সাবসিকুয়েন্টলি রিঅ্যাবজর্ব ব্যাক ইনটু দ্য ব্লাড স্ট্রিম টু রিটার্ন টু দ্য লিভার। বারবার মেটাবলিজম হবে, বারবার ব্লাডে আসবে, ফের কিডনিতে যাবে, ফের রিঅ্যাবজর্ব হবে, ফের লিভারে যাবে, বারবার এই প্রসেস হবে। তো এদের এই সমস্ত ড্রাগের ম্যাক্সিমাম হচ্ছে যেই জিনিসটা হয়ে থাকে সেটা হচ্ছে এরা ইউরিনের দিয়ে এক্সক্রিট হয় না, এটা সবাই বেশিরভাগ বাইলের মাধ্যমে বাইরে এক্সক্রিট হয়। ঠিক আছে? দিস সাইকেল ক্যান সিগনিফিক্যান্টলি ইম্প্যাক্ট ড্রাগ হাফ লাইফ, ড্রাগের হাফ লাইফ ওই জন্য বেড়ে যাচ্ছে, ড্রাগ বারবার বাইরে বেরাতে পারছে না, বারবার একবার মেটাবলিজম হচ্ছে, ফের যাচ্ছে, তাও সে বাইরে বেরাতে পারছে না, তাও সে সলুবেল হচ্ছে না ওয়াটারে, ফের আবার রিঅ্যাবজর্ব হয়ে যাচ্ছে, যেহেতু লিপিড সলুবেল ক্যারেক্টারিস্টিক থেকেই যাচ্ছে, সে ফের অ্যাবজর্ব হবে যে কোনো মেমব্রেন দিয়ে, সেটাই ক্যারেক্টারিস্টিক, আমরা পড়েছি সমস্ত কিছু। তো ফের আবার যাবে, আবার হবে, তো এই কারণে বারবার হতে থাকার জন্য ড্রাগের হাফ লাইফ চেঞ্জ হবে, হাই লাইফ বেড়ে যাবে, বায়োঅ্যাভেলেবিলিটি অ্যান্ড ওভারঅল ফার্মাকোকাইনেটিক্স প্যারামিটার, সমস্ত কিছু তার কী হবে, ইম্প্যাক্ট হবে, এবং বায়োঅ্যাভেলেবিলিটি তো বেশি থাকবে, কিন্তু সে বেসিক্যান অ্যাকশান শো করতে পারবে না, বেসিক্যান অ্যাকশান শো করতে পারবে না, বডিতে বেসিক্যান সময় জন্য থাকবে, মানে লংগেস্ট অ্যাক্টিং তো ড্রাগ হয়ে যাচ্ছে, লংগেস্ট অ্যাক্টিং ড্রাগ হয়ে যাচ্ছে, বডিতে বেসিক্যান সময়ের জন্য প্রেজেন্ট থাকতে, কিন্তু শর্টেস্ট ডিউরেশন হয়ে যাচ্ছে, মানে নিজের অ্যাকশানটা খুব কম টাইমের জন্য দেখাচ্ছে। তো কারা এই ক্যারেক্টারিস্টিক সরো করে, যারা হাইলি লিপিড সলুবেল হয়ে থাকে, যেমন বিভিন্ন বাইল অ্যাসিড, বিলিরুবিন, এরাও হয়ে থাকে। এরা কি বাইল অ্যাসিড, বিলিরুবিন, এদেরকে কী বলা হয়, বাইল পিগমেন্ট বলা হয়, যেটা আরবিসি ব্রেকডাউন হয়ে তৈরি করে। আরবিসি যখন গ্র্যাভিয়েট হয়, কোথায় হয় আরবিসি ব্রেকডাউন, লিভারে হয়। আরবিসির যে হিমোগ্লোবিন আছে, সেই হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে বিলিরুবিন, বিলিভার্ডিন, যাদেরকে বাইল অ্যাসিড, এ সমস্ত জিনিস তৈরি করে, যাকে বলা হয় বাইল পিগমেন্ট। ইয়েলো কালারিস হয়ে থাকে, ওইখানে লিভার ড্যামেজ হলে এটা
আরবিসির ব্রেকডাউন কোথায় হচ্ছে? লিভারে হচ্ছে। ব্রেকডাউন হয়ে হিমোগ্লোবিন ব্রেকডাউন হয়ে বাইল অ্যাসিড, বাইল পিগমেন্ট, বিলিরুবিন, বিলিভার্ডিন তৈরি হচ্ছে। লিভারে যদি কারো সমস্যা হয় তাহলে কী হবে? এই বিলিরুবিন, বিলিভার্ডিন এটা লিভারে স্টোর থাকে, তো তখন কী হবে? স্টোর করতে পারবে না, এরা পুরো বডিতে অ্যাকুমুলেট হতে শুরু করবে, যার কারণে জন্ডিস হয়। এবং এই বাইলের রোল কি? এরা বিভিন্ন ফ্যাটের ইমালসিফিকেশান, ডাইজেশানে হেল্প করে, ফ্যাটকে ছোটো 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 স্মলার পার্টিকেলে ভেঙে দেয়। আবার ফ্যাট সলুবেল ভিটামিন যারা হয় তাদের অ্যাবজর্পশান করতে হেল্প করে, ইম্পর্টেন্ট রোল প্লে করে এরা, ঠিক আছে? এরাও এই এন্টারোহেপাটিক সার্কুলেশনে এন্ট্রি করে বাইল অ্যাসিড। আই হোপ তোমরা এই কনসেপ্টটা ক্লিয়ার করতে পেরেছো। এবং রিডিস্ট্রিবিউশন, যে ড্রাগের নাম বলছি, দুটো কনসেপ্ট, যে রিডিস্ট্রিবিউশনে কারা এন্ট্রি করবে, যাদের ক্যারেক্টারিস্টিক হবে হাইলি লিপিড সলুবেল। আর এরকম কারা কারা আছে? বাইল অ্যাসিড, বিলিরুবিন, আর একটা ড্রাগের নাম বারবার কোশ্চেন ইউজ করে, ড্রাগটার নাম হচ্ছে থায়োপেন্টন সোডিয়াম। কোশ্চেন দেয় যে এই ড্রাগের অ্যাকশান টার্মিনেশন হয় কী জন্য? এই রিডিস্ট্রিবিউশনের জন্য। কিন্তু অ্যাকশানটা কিন্তু খুব জলদি শো, বডিতে আসার সঙ্গে সঙ্গে অ্যাকশান শো করে দেবে, কিন্তু সেই অ্যাকশানটা স্থায়িত্ব বেশিক্ষণ হবে না। সে সঙ্গে সঙ্গে অ্যাকশান তো চলে দিল, কিন্তু রিডিস্ট্রিবিউশন ক্যারেক্টারিস্টিক জন্য সে ব্রেন থেকে সঙ্গে 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 বেরিয়ে অন্য বাল্কি টিস্যুতে অ্যাবজর্ব হয়ে যাবে, ব্রেনে কনসেন্ট্রেশন ড্রাগের কমে যাবে, তো ব্রেনে অ্যাকশান কী হবে? টার্মিনেট হয়ে যাবে। ক্লিয়ার? ফার্স্ট পাস মেটাবলিজম আর এর কিন্তু এটাই ডিফারেন্স। ক্লিয়ার? এরপর হচ্ছে ক্লিয়ারেন্স। ক্লিয়ারেন্সকে বলে ক্লিয়ারেন্স। দ্য ক্লিয়ারেন্স অফ এ ড্রাগ ইজ থিওরিটিক্যাল ভলিউম অফ প্লাজমা ফর হুইচ দ্য ড্রাগ কমপ্লিটলি রিমুভড ইউনিট টাইম। একটা ইউনিট টাইমে ড্রাগ কতটা বডি থেকে বাইরে বেরিয়ে যাচ্ছে, ভলিউম অফ প্লাজমা থেকে ড্রাগের যে বাইরে বেরিয়ে যাওয়া, সেটাকে বলা হয় ক্লিয়ারেন্সের। ফর্মুলা কি? রেট অফ এলিমিনেশন বাই প্লাজমা কনসেন্ট্রেশন। ক্লিয়ারেন্সকে কীভাবে রিপ্রেজেন্ট করা হয়? রেট অফ এলিমিনেশন বাই প্লাজমা কনসেন্ট্রেশন। ক্লিয়ার? এরপর আসছে প্লাজমা হাফ লাইফ। প্লাজমা হাফ লাইফ, প্লাজমা হাফ লাইফ বলতে কি? হাফ হয়ে যা। দ্য প্লাজমা হাফ লাইফ অফ এ ড্রাগ ইজ দ্য টাইম টেকেন ফর এ প্লাজমা কনসেন্ট্রেশন টু রিডিউস হাফ অফ অরিজিন ভ্যালু। কি বললাম তাহলে? এর যে অরিজিনাল ভ্যালু ড্রাগের, সেখান থেকে হাফ হয়ে যাও। হাফ লাইফ অফ এ ড্রাগ ইজ টাইম, কতটা টাইম লাগে কি হতে? ড্রাগ হাফ হতে। অরিজিনাল তার ভ্যালু তার যদি 100 হয়, সেখান থেকে 50 হতে, এটা হাফ, 150 হাফ, তো যতটা সময় লাগবে সেই সময়টাকে বলা হয় হাফ লাইফ অফ এ ড্রাগ। ক্লিয়ার? তো কিছু কিছু ড্রাগের হাফ লাইফ দিয়ে ডাইরেক্ট কোশ্চেন আসে, যেমন অ্যাসপিরিনের হাফ লাইফ কত? 4 আওয়ার্স, মানে এর ড্রাগের যে মেন কনসেন্ট্রেশন তার হাফ হতে 4 ঘন্টা সময় লাগবে। যদি আমি 100 মিলিগ্রাম অ্যাসপিরিন নিই, তো এটাকে 50 মিলিগ্রাম হতে কত ঘন্টা সময় লাগবে? 4 ঘন্টা। আর 4 ঘন্টা পরে কী হবে সেগুলো বারবার বলছি। আপাতত এগুলো মনে রাখো। পেনিসিলিনের যে 30 মিনিট, ডিজক্সিন 40 আওয়ার্স, ফেনোবারবিটন 90 আওয়ার্স, ডক্সিসাইক্লিন 20 আওয়ার্স, ডিজিটক্সিন 7 ডেজ। তো এই কিছু ইম্পর্টেন্ট ড্রাগ যাদের হাফ লাইফ থেকে এক্সামে অনেক সময় কোশ্চেন আসে, তো এই টেবিলটা একটু মনে রেখে দেবে যেখান থেকে ডাইরেক্ট কোশ্চেন আসে। ক্লিয়ার? তো এই হাফ লাইফের কনসেপ্টটা কি? ধরো একটা ড্রাগ 100 মিলিগ্রাম, যখন এর হাফ লাইফ মানে কি? এ হাফ হয়ে যেতে যত সময় লাগবে সেটাকে কী বলা হয়? হাফ লাইফ। তো ধরো এর হাফ হতে টি হাফ বলা হয়, টি হাফ দিয়ে হাফ লাইফকে রিপ্রেজেন্ট করা হয়। টি হাফ সময় লাগছে এর 50 হতে। ঠিক আছে? তাহলে যদি প্রথম হাফ লাইফ টি হাফ, মানে ফার্স্ট টি হাফে কী হচ্ছে? 100 মিলিগ্রাম ড্রাগের 50 মিলিগ্রাম কী হচ্ছে? বডি থেকে এলিমিনেশন হয়ে যাচ্ছে, আর 50 মিলিগ্রাম কী হচ্ছে? বডিতে প্রেজেন্ট থাকছে। ক্লিয়ার? তাহলে প্রথম হাফ লাইফে কী হচ্ছে? ড্রাগ বডিতে প্রেজেন্ট থাকছে 50, আর 50 কী হচ্ছে? ড্রাগ পার্সেন্টেজ, অবভিয়াসলি 50 বাইরে বেরিয়ে যাচ্ছে, 50 এলিমিনেশন হয়ে যাচ্ছে, আর 50 বডিতে পড়ে রয়েছে ড্রাগ লেভ। এরপর সেকেন্ড যখন টি হবে, এই 50টার কী হবে?
এই 50টার আবার হাফ হবে, মানে তখন এই 50টার হাফ হতে আবার কী হবে 25, 50টার হাফ 25, তো 25 বডিতে থাকবে আর 25 বাইরে বেরিয়ে যাবে। তাহলে আগে 50 বেরিয়ে গেছে, এখন আবার 25 বেরাচ্ছে, তাহলে টোটাল কত বাইরে বেরালো? 25 আর 50, 75। ক্লিয়ার? ইম্পর্টেন্ট টেবিল এইভাবে ক্যালকুলেশন করে করবে, কোশ্চেন দেয় এখান থেকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে, আর ভুলবে না কোনোদিনও। আবার ধরো থার্ড হাফ লাইফে কী হবে, এই 25-এর তাহলে হাফ আবার বাইরে বেরিয়ে যাবে, হাফ বডিতে থাকবে। এই 25-এর হাফ কত হবে? 12.5, 12.5% বডিতে রইলো আর 12.5% বডি থেকে বাইরে বেরিয়ে গেল। তাহলে আগে বেরিয়েছিল 75, এখন আবার 12.5 বেরিয়ে গেল। তাহলে 75 প্লাস 12.5, 75 প্লাস 12.5 টোটাল বডি থেকে বাইরে বেরিয়ে গেল। ক্যালকুলেট করলে কত হবে? 587.5 টোটাল বাইরে বেরিয়ে গেল। তো আবার ফোর্থ টিআরপি হচ্ছে এর আবার হাফ বাইরে বেরিয়ে যাবে। এর হাফ কত হবে? 6.25% বডি থেকে বাইরে বেরিয়ে গেল, আর এটা বডিতে পড়ে গেলো। তাহলে আবার 87.5 যেটা অলরেডি বেরিয়ে গেছে, তার সাথে 6.25 নিউ বেরালো। ক্লিয়ার? এবং পরের হাফ লাইফে আবার কী হবে, এর আবার 3 পয়েন্ট সামথিং হয়ে যাবে, সেটা আবার এখানে বাইরে বেরিয়ে যাবে। 87.5 প্লাস 6.25 আর 3। তো এইভাবে বলা হয় যে অ্যারাউন্ড 4 to 5 হাফ লাইফ সময় লাগে একটা ড্রাগের কমপ্লিট, মানে মিনিমাম নিয়ারলি অ্যাবাউট কমপ্লিটলি এলিমিনেশন হতে বডি থেকে। একবারে সমস্ত কিছু বডি থেকে বেরিয়ে যাবেন, হাফ হাফ করে বেরিয়ে যাবে। হাফ লাইফ যেটাকে বলা হয়, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ বাইরে বেরিয়ে যাবে। ক্লিয়ার? ইম্পর্টেন্ট কনসেপ্ট, এই টেবিলভাবে এইভাবে ক্যালকুলেট করতে হয়, মনে রাখার কিছু দরকার নেই। প্রথমে হাফ লাইফ মানে একটা ড্রাগ হাফ হাফ হয়ে গেল, 50 বাইরে বেরিয়ে গেল, 50 বডিতে রইল। আবার যখন সেকেন্ড হাফ লাইফ হবে, যেটা বডিতে রইলো তার আবার হাফ হবে, তার হাফ 25। তাহলে 25 আগে 50 অলরেডি বেরিয়ে গিয়েছিলো, এখন আবার 25 বেরোলো, টোটাল বডি থেকে বাইরে কত বেরোলো? 75। তো পরীক্ষায় কোশ্চেনে অনেক সময় টি হাফ বলে দেবো, তো একটা ড্রাগের টি হাফ 6 আওয়ার, তাহলে ড্রাগের 12.5% বডিতে পড়ে থাকবে, এরকম হতে কতক্ষণ সময় লাগবে? তাহলে কতক্ষণ সময় লাগবে? 3 হাফ লাইফ, তাহলে 3 ইন্টু 6, 3 6 3 6 18, 18 ঘন্টা সময় লাগবে, যখন ড্রাগটা 12.5% বডিতে প্রেজেন্ট থাকবে। ক্লিয়ার? বা এরকম দিতে পারে 87.5% এলিমিনেশন হয়ে যাচ্ছে, সেরকম কতক্ষণ সময় লাগবে? একই অ্যান্সার। ক্লিয়ার? তো এইভাবে ক্যালকুলেট করতে হয়, যেটা রিসেন্ট এমসের কোশ্চেন পেপারেও কিন্তু কোশ্চেন দেখা যায়, যে ক্রি এমস হয়েছিল আমাদের রিসেন্ট 2025-এ, সেখানে তোমরা আশা করি কনসেপ্টটা বিল্ড আপ করতে পেরেছো। আচ্ছা, এরপর কনসেপ্ট কী আসছে, আমাদের ফার্স্ট অর্ডার কাইনেটিক্স এবং জিরো অর্ডার কাইনেটিক্স। ফার্স্ট অর্ডার কাইনেটিক কি? দ্য রেট অফ এলিমিনেশন ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য ড্রাগ কনসেন্ট্রেশন। এলিমিনেশন ড্রাগের ডাইরেক্টলি প্রপোর্শনাল কিসের সাথে? ড্রাগের কনসেন্ট্রেশন প্লাজমাতে কত। ক্লিয়ারেন্স রিমেন্স কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ প্রেজেন্ট ইন দ্য বডি ইজ এলিমিনেটেড ইউনিট টাইম। এখানে কনস্ট্যান্ট ফ্র্যাকশন অফ ড্রাগ এলিমিনেটেড ইউনিট টাইম। প্লাজমা হাফ লাইফেও কী হয়, এখানে কনস্ট্যান্ট হয়ে থাকে। আর জিরো অর্ডারের ক্ষেত্রে কী হয়, রেট অফ এলিমিনেশন রিমেন কনস্ট্যান্ট, ক্লিয়ারেন্স ডিক্রিজ উইথ ইনক্রিজ দ্য প্লাজমা কনসেন্ট্রেশন, মানে তাদের ইরিভার্সিবল হয়ে যাচ্ছে। প্লাজমা হাফ লাইফও ডাইরেক্টলি প্রপোর্শনাল টু দ্য প্লাজমা কনসেন্ট্রেশন। তো এই টেবিলটা একটু মনে রাখবে, কিন্তু অ্যাকচুয়ালি এখানে হয় কি, ফার্স্ট অর্ডার কাইনেটিক বলতে এরকম টাইপের হয়। যদি একটা এক্সাম্পল হিসেবে ধরি, ফার্স্ট অর্ডার কাইনেটিক বলতে যত প্লাজমা কনসেন্ট্রেশন বাড়বে, ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন যত বাড়তে শুরু করবে, ড্রাগের এলিমিনেশনও তত বাড়তে শুরু করবে। এলিমিনেশন তত বাড়তে শুরু, ধরো একটা এখানে ট্যাঙ্ক আছে, একটা ট্যাঙ্কে কী আছে? ট্যাঙ্কে জল প্রেজেন্ট আছে, ট্যাঙ্কের জল প্রেজেন্ট আছে। এখানে ট্যাঙ্কে একটা লিকেজ আছে, সেখান থেকে কী হচ্ছে, জল একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট বাইরে বেরিয়ে আসছে এই লিকেজ দিয়ে, এখানে জল প্রেজেন্ট আছে। তো আমি
এখান থেকে জল বাইরে, আমি যত এখানে জল এন্ট্রি করাতে শুরু করবো তত জলও এখান থেকে বাইরে বেরাতে তত আরও বেশি বেশি বেরাবে, তাই তো। ধরো আমি জল বাইরে এন্ট্রি করছি না, এই অবধি জল প্রেজেন্ট আছে, সমস্ত জল আস্তে আস্তে প্রথমে যখনই আছে শুরু করলো লিকেজ, প্রথমে অনেক জল বাইরে বেরিয়ে গেলো, আস্তে আস্তে সমস্ত জল বাইরে বেরাতে শুরু করবে। কিন্তু যদি আমি এখানে কনস্ট্যান্ট জলের সাপ্লাই দিই, এখান থেকে কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ সবসময় বাইরে বেরিয়ে যাবে, যতটা বেড়াচ্ছিলো তার তো বেশি আস্তে আস্তে বেড়াতে শুরু করবে। এটা হচ্ছে ফার্স্ট অর্ডার কাইনেটিক। প্লাজমা কনসেন্ট্রেশন ড্রাগের বাড়াতে শুরু করলে এলিমিনেশন অফ ড্রাগ বাইরে বাড়তে শুরু করবে। কিন্তু জিরো অর্ডারের ক্ষেত্রে কী হবে, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ বাইরে বেরাবে, সে প্লাজমা কনসেন্ট্রেশন যতই বাড়িয়ে যায় তার সাথে কোনো রিলেশনই নেই, কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগই সবসময় বাইরে বেরাবে, প্লাজমা কনসেন্ট্রেশনের সাথে এর কোনো সম্পর্কই নেই। ট্রাফিক পুলিশের মতন ব্যাপারটা, ট্রাফিক পুলিশের মতন, যে রাস্তায় গাড়ি কত জমে গেল, তার সাথে কোনো রিলেশন নেই, যতক্ষণ না লাইট অন হচ্ছে ততক্ষণ গাড়ি যাবে না, সে রাস্তায় যতই গাড়ি থাকুক এবং যতই সরু রাস্তা হোক, একটা করে ধরে, এক রাস্তাটাও সরু, একটা করেই গাড়ি যেতে পারবে, এখানে যত গাড়িই থাকুক না কেন, একটা গাড়ির বেশি ক্যাপাসিটি এই ব্রিজে নেয়, তো সবসময় একটা করেই গাড়ি হয়, যতই এখানে প্লাজমা কনসেন্ট্রেশন বাড়াতে শুরু করবে না কেন, কনস্ট্যান্ট মানে সবসময় একটা করেই জিনিস বাইরে বেরাবে, এটা হচ্ছে জিরো অর্ডার। আর ফার্স্ট অর্ডার হলে কী হতো, এখানে যত ড্রাগ বাড়তে শুরু করবে তত এখান থেকে বাইরে বেরাতেও তত বেশি করে বাইরে বেরাবে, এটা হচ্ছে কি ফার্স্ট অর্ডার। তো এই যেটা ওদের মধ্যে জাস্ট ডিফারেন্ট, তোমার একটা ইজি এক্সাম্পলের মাধ্যমে বুঝে জানার চেষ্টা করলাম। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো যে ফার্স্ট অর্ডার কি, জিরো অর্ডার কি। এরপর কি কনসেপ্ট আসছে, লোডিং ডোজ, যেটা আমরা অলরেডি ডেসক্রাইব করে নিয়েছি। লোডিং ডোজ, বলতে কি বোঝায়, লোডিং ডোজ বলতে বোঝায় দিস ইজ দ্য সিঙ্গেল অর ফিউ কুইকলি রিপিটেড ডোজ গিভেন দ্য বিগিনিং অফ অ্যাটেন্ড টার্গেট কনসেন্ট্রেশন র্যাপিডলি। মনে পড়ছে লোডিং ডোজ কি, যদি ড্রাগ হাইলি লিপিড সলভেবল হয়ে থাকে, ড্রাগ হয়ে থাকে, তাহলে কী হবে, ড্রাগ সমস্ত সাইট অফ অ্যাকশানে ইজিলি যাবে, মানে ফাস্ট যাবে এবং ফাস্ট বাইরে বেরিয়েও যাবে, মানে ফাস্ট অ্যাকশান শো করবে, যেহেতু সে তার লিপিড সলভেবিলিটি বেশি, তো ইজিলি অ্যাবজর্ব হবে হয়ে সাইট অফ অ্যাকশানে ফাস্ট অ্যাকশানও শো করে দিল, এবং সে অ্যাকশান যেহেতু তার শো হয়ে গেছে, তার এখন কাজ বডি থেকে বাইরে বেরিয়ে যায়, তো সে ফাস্ট বডি থেকে বাইরেও বেরিয়ে যাবে, তো শর্টেস্ট অ্যাক্টিং হয়ে যাবে, শর্টেস্ট ডিউরেশন অফ অ্যাকশানে যাবে, আর অ্যাকশান কী হবে, ফাস্ট দেখাবে। কিন্তু আমি যদি ড্রাগটাকে অ্যাকশানটাকে বডিতে কিছু সময়ের জন্য বাড়াতে চাই, সেটা কিন্তু হবে না, কারণ সে অ্যাকশান শো করে সঙ্গে সঙ্গে বাইরেও বেরিয়ে যাচ্ছে। তো এখন যদি আমি অ্যাকশানটাকে ড্রাগের বাড়াতে চাই, তো এর সাথে একটা কনস্ট্যান্ট অ্যামাউন্ট অফ ড্রাগ আমাকে দিতে হবে, যারা কি করবে, বাইরে বেরাতে দেবে না, প্লাজমা কনসেন্ট্রেশনকে ফল হতে দেবে না। তো সেই যতটা ড্রাগকে দেওয়া হচ্ছে সেটাকে লোডিং ডোজ, এবং সেটা মেনটেন করার জন্য, কনসেন্ট্রেশনটাকে মেনটেন করার জন্যে সেটাকে যেই ডোজটা দেওয়া হচ্ছে সেই ইন্টারভালটাকে টার্গেট মানে প্লাজমা কনসেন্ট্রেশনকে সেম রাখার জন্য, মেনটেন করার জন্যে, সেটাকে বলা হচ্ছে মেনটেনেন্স ডোজ। ইম্পর্টেন্ট কনসেপ্ট দুটো। ক্লিয়ার? আই হোপ তোমরা ক্লিয়ার করতে পেরেছো দুটো কনসেপ্ট। এখান থেকে একটা কোশ্চেন দেয়, সেটা হচ্ছে হিট আর রানের, হিট অ্যান্ড রান ড্রাগ। হিট অ্যান্ড রান ড্রাগ কাদেরকে বলে, হিট অ্যান্ড রান ড্রাগ? হিট অ্যান্ড রান ড্রাগ কাদেরকে বলে, ডেফিনেশন কি, হুজ অ্যাকশন বা এফেক্ট লাস্ট much longer than the drug itself। তাদেরকে বলা হয় হিট আর রান এফেক্ট। এর মানে কি, অ্যাকশান বা এফেক্টটা বেশি সময় থাকছে ড্রাগের নিজের থেকে,
মানে ড্রাগ তো অ্যাকশন শো করে বডি থেকে বাইরে বেরিয়ে চলে গেল, কিন্তু ড্রাগ যে অ্যাকশনটা শো করেছে সেই অ্যাকশনটা হয়তো বডিতে এখনো প্রেজেন্ট আছে। আমাকে মেরে দিয়ে সে বাইরে ছুটে পালিয়ে গেছে, বাইরে মানে বাড়ি, আমার বাড়ি থেকে পালিয়ে গেছে, কিন্তু আমার পিঠে এমন ঘুষি মেরেছে, এমন মেরেছে কি আমি এখনও তার ফিল অনুভব করতে পারছি, কিন্তু সে আমার কাছে নেই, তাকে যে আমি ঘুরে একটা মারবো সে আর আমার কাছে নেই, সে পালিয়ে গেছে, এরকম ব্যাপার। বডি ড্রাগের থেকে তার অ্যাকশন বেশি, কারণ সময় বসিয়ে থাকে। এরকম ড্রাগ কি আছে, রেসার পিন, রেসার পিন আছে, মাও ইনহিবিটর বিভিন্ন ড্রাগ আছে, মাও ইনহিবিটর বিভিন্ন ড্রাগ আছে, ওমিপ্রাজোল, ওমিপ্রাজোল ড্রাগ আছে, গুয়ানিথিরিন, এরকম ক্লাসের ড্রাগের আন্ডারে পড়ে। ক্লিয়ার? যারা এই হিট অ্যান্ড রান ড্রাগ বলে, যাদেরকে প্রো ড্রাগ তাদেরকে বলে, আমরা পড়েছি হিট অ্যান্ড রান ড্রাগ পড়ে নিলাম, যেগুলো ইম্পর্টেন্ট। তো এখানেই ছিল আমাদের টোটাল এক্সক্রিয়েশন প্রসেস, যেটা ফার্মোকাইনেটিক্সের লাস্ট প্রসেস। আমরা অ্যাবজর্পশন, ডিস্ট্রিবিউশন, মেটাবলিজম, এক্সক্রিয়েশন, যাকে শর্ট ফর্মে ফার্মোকাইনেটিক্সে ADME বলা হয়, ADME বলা হয়, আমরা কিন্তু কমপ্লিট করে নিলাম চারটেই। ADME টোটাল ফার্মাকোকাইনেটিক্স উইথ কমপ্লিট ডিটেলস কিন্তু। আর সিকোয়েন্স ওয়াইজ প্রতিটা লেকচার পরপর আমরা করছি, বেসিক থেকে যা যা জানা দরকার সমস্ত কিছু। একটা লেকচার না দেখে পরের লেকচার দেখলে কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করতে প্রবলেম হবে তোমাদের। তো বারবার বলা হচ্ছে যেইটা যার পরে হচ্ছে পরপর দেখো, এবং আমাদের প্রসেসের উপর তোমরা বিলিভ করো। আমরা বলছি তোমাদের সিলেবাস আমরা কমপ্লিট করব, কিন্তু সময় লাগবে, কিন্তু আমরা ইন ডিটেলস কমপ্লিট করব। তার সাথে আমরা এমসিকিউ প্র্যাকটিস যেমন করব, সমস্ত কিছু আমরা তোমাদের জন্য প্রোভাইড করব। আই হোপ তোমাদের ভিডিও ভালো লাগছে, এবং ভিডিও যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে, আর পাশে থাকবে চ্যানেলের, এবং লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট টপিকে ফার্মাকো ডাইনামিক্স নিয়ে, যেখানে আমরা রিসেপ্টর থেকে শুরু করে এভরিথিং ডিসকাস করবো, মেকানিজম অ্যাকশন থেকে শুরু সমস্ত কিছু। ক্লিয়ার? চলো, বাই।